ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের ইউপিএসসি সম্পর্কে। ইউপিএসসি এর ফুল ফর্ম হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, কেন্দ্রীয় রাষ্ট্রকৃতক কমিশন। এই রাষ্ট্রকৃতক কমিশন ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মচারী, কেন্দ্রীয় সরকারের বড় বড় অফিসার, আইএস, আইপিএস, বিভিন্ন কেন্দ্রীয় স্তরে বিভিন্ন অফিসার এবং বিভিন্ন কর্মচারী, সেই সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া সার্ভিস এই সমস্ত কর্মচারীদের ইউপিএসসি নিয়োগ করে। এটা ভারতবর্ষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি। ভারতে জনপ্রতিনিধিরা, রাজনৈতিক প্রশাসক, তারা সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা বড় বড় অফিসার রয়েছেন, ক্যাবিনেট সচিব, পিএমও, প্রাইম মিনিস্টার অফিস, প্রধানমন্ত্রীর সচিব, স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব, এই সমস্ত সচিবরা সরকারের নীতিকে বাস্তবে রূপায়িত করে। ভারতবর্ষের আমলাতন্ত্র অর্থাৎ সরকারের উচ্চ পদস্থ, নিম্ন পদস্থ সমস্ত কর্মচারী স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে ভারতীয় সরকারের পাবলিক পলিসিকে, গভর্নমেন্ট পলিসিকে বাস্তবে কার্যকরী করে। আর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের শাসন ব্যবস্থা এবং রাজনীতিতে আমলাদের বিরাট ভূমিকা আছে। সেই আমলাদের নিয়োগের ক্ষেত্রে বেসামরিক সরকারি অফিসার, সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে সরকারি কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে তিনটি সংস্থা আছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সংক্ষেপে ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, রাজ্য রাষ্ট্রকৃতক কমিশন, এবং যৌথ রাষ্ট্রকৃতক কমিশন, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। এই তিন ধরনের কমিশন ভারতবর্ষের সরকারি, বেসামরিক সরকারি কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউপিএসসি এমন একটা সংস্থা, এটা ভারতের গণতান্ত্রিক রাষ্ট্রের যে সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি কার্যকরী হয়, এবং বহুবার এই সংবিধান বিভিন্ন সময়ে সংশোধিত হয়েছে। সেই সংবিধানের মূল সংবিধানের 14 পার্টে, ভারতবর্ষে মূল সংবিধানে 22টা পার্ট ছিল, পরবর্তীকালে আরো 3টি পার্ট সংযোজন হয়েছে, 25টা পার্ট বর্তমানে ভারতের সংবিধানের। মূল সংবিধানে 13টা শিডিউল ছিল, বর্তমানে আরো 4টি যোগ হয়ে 12টা শিডিউল বা তপশিলি রয়েছে। মূল সংবিধানে 395টা ধারা ছিল, বর্তমানে ধারার সংখ্যা অনেক বেড়েছে। আমরা দেখব যে মূল সংবিধানের পার্ট
চোদ্দ অংশে অর্থাৎ 14তম অধ্যায়ে আর 315 থেকে 323 থেকে 323 এই ধারাগুলিতে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের গঠন, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের কার্যাবলী, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের নিরপেক্ষতা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এটা স্পষ্ট যে সরাসরি ভাবে ভারতের সংবিধানে ইউপিএসসির গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা একটি সাংবিধানিক সংস্থা, সংবিধান বহির্ভূত সংস্থা না, এবং এটা স্বতন্ত্র, স্বাধীন, নিরপেক্ষ একটা সংস্থা। এই সংস্থা অল ইন্ডিয়া সার্ভিসেস, সর্বভারতীয় রাষ্ট্রকৃত অর্থাৎ সরকারি কর্মচারীদের এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে মূল ক্ষমতা ভোগ করে। ইউপিএসসির গঠন সম্পর্কে সংবিধানের 316 ধারায় আলোচনা করা হয়েছে। বর্তমানে ইউপিএসসি সদস্য সংখ্যা 10 জন, কিন্তু এই সদস্য সংখ্যা কত হবে এটা নির্ধারণ করেন ভারতের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি। তিনি সংখ্যা নির্ধারণ করবেন। ভারতের রাষ্ট্রপতি ইউপিএসসির সদস্যদের নিয়োগ করেন। 10 জন সদস্য বর্তমানে আছে। এই 10 জনের মধ্যে একজনকে চেয়ারম্যান হিসাবে, সভাপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ করেন। এই চেয়ারম্যান ইউপিএসসির অন্যান্য সদস্যের কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইউপিএসসি চেয়ারম্যানকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ইউপিএসসির অন্যান্য সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এই পদে যারা নিযুক্ত হবেন, ইউপিএসসি সদস্য যারা হবেন, তারা অতীতে রাজ্য সরকারের সরকারি কাজের অভিজ্ঞতা তাদের থাকতে হবে, অথবা কেন্দ্রীয় সরকারের অফিসারের কাজের অভিজ্ঞতা তাদের থাকতে হবে। অফিসার পদে নিযুক্ত ছিলেন, অনেক অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, তেমন ব্যক্তিদের মধ্যে থেকে নিযুক্ত হবেন ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সদস্যরা। আর এই সদস্যদের মধ্যে একজন চেয়ারম্যান থাকবেন, সভাপতি থাকবেন। সভাপতি হওয়ার ক্ষেত্রে শর্ত থাকবে। কি শর্ত থাকবে? যখন রাষ্ট্রপতি ইউপিএসসি চেয়ারম্যানকে নিয়োগ করবেন, তখন রাষ্ট্রপতিকে এবং অন্যান্য সদস্যদের কতগুলি শর্ত মেনে চলছেন কিনা এটা রাষ্ট্রপতি দেখবেন। রাষ্ট্রপতি টোটাল মেম্বার অফ ইউপিএসসি তার সংখ্যা ঠিক করবেন। কর্মচারীর সংখ্যা ইউপিএসসিতে কত থাকবে তা রাষ্ট্রপতি ঠিক করবেন। চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের কার্যকাল হবে 6 বছর। কার্যকাল 6 বছর, কিন্তু চেয়ারম্যান এবং সদস্যদের বয়স 65 বছর হয়ে গেলে তারা আর ওই পদে থাকতে পারবেন না। দেখা গেল 63 বছরে একজন চেয়ারম্যান হলেন, 63 বছরে একজন সদস্য হলেন,
যখন তার বয়স হবে 65 তখন তাকে অবসর নিতে হবে, বিদায় নিতে হবে। তার কারণ হচ্ছে 65 বছর বয়সের বেশি হলে সে এই পদে থাকতে পারবেন না, তিনি আর এই পদে থাকতে পারবেন না। তাহলে পদে থাকাকালীন সময়টা তার কমে যাবে, 6 বছর হবে না। অর্থাৎ 6 বছর পদে থাকবেন, কিন্তু 6 বছরের মধ্যে যদি তার বয়স 65 কভার হয়ে যায়, তাহলে কিন্তু 6 বছরের আগে তাকে পদত্যাগ করতে হবে। তাহলে আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষেত্রে দেখেছি 65 বছর হলে, পূর্ণ হয়ে গেলে তারপরে আর তিনি বিচারপতি থাকতে পারেন না। ইউপিএসসির চেয়ারম্যান, ইউপিএসসির সদস্যরা 65 বছর হয়ে গেলে 6 বছরের আগেই তাকে পদত্যাগ করতে হয়। দেখো, পদত্যাগ করার আগে বা পদ ছাড়ার আগে ইউপিএসসি চেয়ারম্যান এবং ইউপিএসসির অন্যান্য সদস্যদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করবেন, রাষ্ট্রপতির কাছে জমা দিবেন পদত্যাগপত্র। এটা মুখের কথা নয়, এটা একটা ভারতের সাংবিধানিক ব্যবস্থা। চেয়ারম্যান থাকাকালে তিনি কোনো তিনি বরখাস্ত হতে পারেন, তার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। চেয়ারম্যান থাকাকালে হঠাৎই তিনি পদত্যাগ করতে পারেন, পদচ্যুত হতে পারেন, পদ শূন্য হতে পারে। এক্ষেত্রে এই শূন্য স্থানে কাজ করবেন একজন অ্যাক্টিং চেয়ারম্যান। তাই ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একজনকে অ্যাক্টিং চেয়ারম্যান নিয়োগ করবেন। তাহলে অ্যাক্টিং চেয়ারম্যান পদ শূন্য হলে তিনি এই পদে আসতে পারবেন। অ্যাক্টিং চেয়ারম্যান পদ শূন্য হলে তিনি অনুপস্থিত থাকতে পারেন, কিংবা অন্য কারণে তিনি কাজ করছেন না। সেক্ষেত্রে রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। দেখো, এই যে সদস্য ইউপিএসসির চেয়ারম্যান, তারা রিমুভ হতে পারে। রিমুভাল অফ চেয়ারম্যান অ্যান্ড আদার্স মেম্বার অফ ইউপিএসসি, এখানে অপসারণ করেন কে? রাষ্ট্রপতি। 317 ধারায় কথা বলা আছে যে ইউপিএসসির চেয়ারম্যান বা তার অন্যান্য সদস্যরা যদি অসৎ আচরণ করেন, কিন্তু এই অসৎ আচরণ করলেই তাকে পদচ্যুত করবে, মুখের কথাতে তা নয়। কিন্তু রাষ্ট্রপতি দেখবেন যে অসৎ আচরণ সঠিকভাবে করেছেন কিনা, অসৎ আচরণ করেছেন কিনা তা সেটা আদালতে তুলে ধরবেন রাষ্ট্রপতি। আদালত যদি বলে দেয় যে এ সত্যিই অসৎ কাজ করেছেন, তাহলে রাষ্ট্রপতি তাকে ইউপিএসসির সদস্য পদ হলে সদস্য পদ থেকে, চেয়ারম্যান হলে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করতে পারবে। নাম্বার 2, ইউপিএসসির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা যদি দেউলিয়া হয়, তাহলে রাষ্ট্রপতি তাকে বা তাদেরকে পদচ্যুত করতে পারবেন। কেন পদচ্যুত করবেন? দেউলিয়া কাকে বলে? সরকারের কাছে কোনো সদস্য যদি বহু টাকা ধার নেয়, সেই ধার নিয়ে আর ধার শোধ করতে পারছেন না, ধার তার শোধ করা সুদে আসলে এত পরিমাণ হয়েছে যে সে অপারগ,
ঋণ নিয়ে ঋণ সুদে আসলে পরিশোধ করতে না পারলে তাকেই বলে দেউলিয়া। এটা অবশ্য আদালতে প্রমাণ সাপেক্ষ। আদালত বলবে যে দেউলিয়া, সেটা দেখে রাষ্ট্রপতি ইউপিএসসি সদস্যকে পদচ্যুত করবেন। 3 নাম্বার, অন্য কোনো সংস্থার বেতনভুক্ত কর্মী হতে পারে ইউপিএসসি সদস্য, অথচ অন্য সরকারি সংস্থাতে কেন্দ্র এবং রাজ্যের সরকারি কর্মী হিসাবে কাজ করছেন, তাহলে তাকে সেটা দেখবেন, তদন্ত করে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করবেন। 4, ইউপিএসসির চেয়ারম্যান, ইউপিএসসির অন্যান্য সদস্য এমন হতে পারে যে মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারে, মানসিক বিকারগ্রস্ত, কিন্তু এক্ষেত্রেও ডাক্তারের সার্টিফিকেটের ভিত্তিতে তাকে রাষ্ট্রপতি পদচ্যুত করবেন। তাহলে আমরা দেখছি ইউপিএসসি সদস্যদের যে কোনো সময় যে কোনো ভাবে রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন না। পদচ্যুত করার বিভিন্ন ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলি আমি তোমাদের কাছে আলোচনা করলাম। এই ক্ষেত্রগুলো প্রমাণের জন্য সুপ্রিম কোর্টে জানতে হবে, সুপ্রিম কোর্ট রায় দিবে, তবেই গা অসৎ প্রমাণিত হবে। অসৎ প্রমাণিত হলে, সুপ্রিম কোর্টের রায়ে দেউলিয়া প্রমাণিত হলে, তবেই তাকে এই পদ থেকে রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারবেন। এবার আমরা আলোচনা করব ইউপিএসসির নিরপেক্ষতা সম্পর্কে। আমরা আগেই বলেছি নিরপেক্ষতা ইউপিএসসির আছে, এটা সাংবিধানিক ব্যবস্থা। ইউপিএসসি স্বাধীনভাবে কাজ করবে। যারা জনপ্রতিনিধি, সরকার, তারা হলো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের মধ্যে স্বজন পোষণের নীতি কাজ করতে পারে, কিন্তু ভারতবর্ষের আমলাতন্ত্রকে স্বচ্ছ, করাপশন মুক্ত ভাবে কাজ করতে হবে। তাই সেক্ষেত্রে নিয়োগে কোনো গাফিলতি থাকলে নিয়োগকর্তা ইউপিএসসি সদস্যরা তাদেরকে নিরপেক্ষ হইতে হবে, তাদের আবার স্বাধীনতাও দিতে হবে। ইউপিএসসির নিরপেক্ষতা সম্পর্কে আমরা প্রথমে 1 নম্বরে বলবো, ভারতের যে কনস্টিটিউশন বা সংবিধান, এটা হচ্ছে ইউপিএসসি সদস্যদের রক্ষা কবচ। পদচ্যুত করার সময় গ্রাউন্ড দেখে কারণ দেখে তবেই রাষ্ট্রপতি ইউপিএসসি সদস্যদের পদচ্যুত করতে পারেন। তাহলে সংবিধান এটা একটা রক্ষা কবচ ইউপিএসসির সদস্যদের। 2, ইউপিএসসি সদস্যদের কাজের শর্ত ঠিক করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কাজের শর্ত ঠিক করে তাদের নিয়োগ করবেন। নিয়োগের পরে কোনো পরিবর্তন হবে না। ইউপিএসসির সদস্যদের নিযুক্ত হওয়ার আগে কতগুলি শর্ত দেওয়া হয়, সেই শর্তগুলো মেনেই তাকে এই পদে আনা হয়। অতএব যখন তখন পরে এই নিয়মের পরিবর্তন করে তাকে ইউপিএসসি সদস্য পদ থেকে বাতিল করা সম্ভব নয়। এটা ইউপিএসসির একটা স্বাধীনতা। ইউপিএসসি 3 নাম্বার যে স্বাধীনতা, ইউপিএসসির সদস্যরা, চেয়ারম্যান বেতন পান, ভাতা পান এবং আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পান। মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা ইউপিএসসির সদস্যরা পেয়ে থাকেন। এই অর্থ পার্লামেন্টের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। এই অর্থ ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। দেখো, রাজ্যে একটা সঞ্চিত তহবিল আছে রাজ্য সরকারের, রাজ্যপালের আন্ডারে, আর কেন্দ্রে একটি
সঞ্চিত তহবিল আছে, কনসোলিডেটেড ফান্ড, এটা রাষ্ট্রপতির আন্ডারে। এই ফান্ড থেকে ইউপিএসসির চেয়ারম্যান অন্যান্য সদস্যদের বেতন দেওয়া হয়। ইউপিএসসির মেম্বারদের বেতনের জন্য পার্লামেন্ট আইন তৈরি করে না, পার্লামেন্টের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না। এটা সংবিধানেই ঠিক আছে যে কন্টিজেন্সি ফান্ড থেকে, কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হবে। কনসোলিডেটেড ফান্ডের থেকে কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রীদের বেতন হয়, এমপিদের বেতন হয়, রাষ্ট্রপতির বেতন হয়। এই সমস্ত বেতন পার্লামেন্টের আইন তৈরির উপর নির্ভর করে না, বাজেটের উপর নির্ভর করে না। সুতরাং এদিক থেকে ইউপিএসসির সদস্যদের একটা স্বাধীনতা ও নিরপেক্ষতা আছে। 4 নাম্বার নিরপেক্ষতা রক্ষার জন্য কি ব্যবস্থা আছে? দেখো, ইউপিএসসির চেয়ারম্যান কেন্দ্রের পদে থাকতে পারবেন না, অন্য কোনো পদে থাকতে পারবেন না। সরকারি পদে, রাজ্য সরকারের কোনো পদে থাকবেন না। তাহলে গভর্নমেন্টের অধীনে কোনো কাজ ইউপিএসসি সদস্যরা করবেন না। যদি গভর্নমেন্টের অধীনে তারা কাজ করে তাহলে তারা নিরপেক্ষভাবে ইউপিএসসির কাজগুলো করতে পারবেন না। সেই জন্যে তারা সরকারি পদে নিযুক্ত হবেন না। এটা হচ্ছে তাদের নিরপেক্ষতা একটা দিক। 5 নাম্বার, কেন্দ্র এবং রাজ্য সরকার তোমার চাকরির পদে যোগ্য হবেন না। অর্থাৎ কেন্দ্র সরকারের পদে চাকরি করবেন ইউপিএসসি সদস্য চলাকালে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চাকরি ক্ষেত্রে তারা অযোগ্য, রাজ্য সরকারের চাকরি ক্ষেত্রে তারা অযোগ্য। এটা ইউপিএসসির একটি নিরপেক্ষতার যুক্তি। 6 নাম্বার, একবার পরীক্ষার পরে অর্থাৎ একবার ইউপিএসসি সদস্য হওয়ার পরে দ্বিতীয়বার ইউপিএসসির পদে অ্যাপিয়ার হবেন না। অর্থাৎ একবার 6 বছর কাজ করলো ইউপিএসসির পদে, তারপরে দ্বিতীয়বার আর 6 বছর থাকতে পারবে, পদে আসীন হতে পারবেন না। 6 বছরই তার কাজের সময়কাল। তাহলে এগুলো হচ্ছে ইউপিএসসির নিরপেক্ষতা এবং স্বাধীনতা। এবার আমরা আলোচনা করব ইউপিএসসির বিভিন্ন ধরনের কাজ। কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্তক কমিশন বা ইউপিএসসি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা। এই সংস্থা সাংবিধানিক। এর কতগুলি কাজ আমরা পয়েন্ট আকারে তুলে ধরব। 1 নাম্বার কাজ, 1 নাম্বার হচ্ছে 320 ধারা অনুযায়ী ইউপিএসসি কেন্দ্রীয় সরকারের চাকরি এবং অল ইন্ডিয়া সার্ভিস, সর্বভারতীয় চাকরির পদগুলির পূরণের জন্য ইউপিএসসি পরীক্ষা নেবে। তাহলে কেন্দ্র সরকার সর্বভারতীয় কর্মচারীদের চাকরিতে পদে নিয়োগের জন্য ইউপিএসসি এক্সামিনেশনের ব্যবস্থা করবে, পরীক্ষার দিন পরীক্ষা নেবে, দিন ধার্য করবে, পরীক্ষার প্রশ্নপত্র এই সমস্ত গুলো ইউপিএসসি করবে। কতজন চাকরি পাবেন, চাকরির যোগ্যতা কি হবে, এগুলো ইউপিএসসি নির্ধারণ করবে। নাম্বার 2, 2 বা তার বেশি কোনো রাজ্য যদি ইউপিএসসি কে অনুরোধ করে যে রাজ্যগুলিতে, অর্থাৎ যে রাজ্যগুলি অনুরোধ করবে সেই রাজ্যগুলির জন্য প্রার্থী বাছাই করার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে ইউপিএসসি যেসব রাজ্য দাবি করেছে যে সরকারি পদে প্রার্থী বাছাই করতে হবে, তাহলে সেই সব রাজ্যের জন্য সরকারি পদে প্রার্থী দাঁড় করাবে, কর্মচারী নিয়োগ করবে। এটা ইউপিএসসির দ্বিতীয় কাজ।
ইউপিএসসি 3 নাম্বার কাজ। দেখো, ইউপিএসসি গভর্নমেন্টকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে কতগুলি পরামর্শ দিতে পারে। ইউপিএসসি কেন্দ্রীয় সরকারকে কোন কোন ক্ষেত্রে পরামর্শ দিতে পারে? বেসামরিক মিলিটারি নয়, সিভিল সার্ভিসের ক্ষেত্রে, সিভিল সার্ভিস চাকরি ও পদে নিয়োগের পদ্ধতি সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেবে। 2, বেসামরিক পদে যে পদোন্নতি হয়, বেসামরিক পদগুলিতে প্রমোশন হয় যারা চাকরি করছে, বেসরকারি ভুল বলছি আমি, বেসরকারি নয়, বেসামরিক, আমি আবারও বলছি, বেসরকারি নয়, বেসামরিক, অর্থাৎ সিভিলে যারা চাকরি করবে তাদের যে বদলি, তাদের প্রমোশন, কোথায় বদলি হবে, এইসব ব্যাপারে সরকারকে পরামর্শ দিতে পারে ইউপিএসসি। 3 নাম্বার ক্ষেত্রে পরামর্শ, কর্মরত কোন বেসামরিক কর্মচারী আঘাত প্রাপ্ত হয়েছে, তার শারীরিক ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে যে অর্থ লাগবে, সেক্ষেত্রে অবসরকালীন কিছু সুযোগ সুবিধা, তার বেতন যাতে পায়, অন্যান্য সুযোগ সুবিধা পায়, তার জন্য কেন্দ্রীয় সরকারকে ইউপিএসসি পরামর্শ দিবে। 5, দেখো, রাষ্ট্রপতির যেসব পরামর্শ দেবে, যেসব বিষয়ে রাষ্ট্রপতি বলবে যে এইসব বিষয়ে ইউপিএসসি কে পরামর্শ দিতে হবে, তার রাষ্ট্রপতি এক্সপার্ট না, কিন্তু এসব বিষয়ে রাষ্ট্রপতি বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইতে পারেন, ইউপিএসসি সেক্ষেত্রে পরামর্শ দেবে। দেখো, ইউপিএসসি যে পরামর্শগুলো দেবে কেন্দ্রীয় সরকারকে, রাষ্ট্রপতিকে, সেটা কেন্দ্রীয় সরকারের মানা না মানা পুরোটাই কেন্দ্রীয় সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। ইউপিএসসি সুপারিশ করবে, পরামর্শ দেবে, কিন্তু এটা মেনে নিতে বাধ্য নয় কেন্দ্রীয় সরকার। তাহলে ইউপিএসসির পরামর্শ মেনে নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে বাধ্যবাধকতা নেই, মন করলে, ইচ্ছা করলে মানবে, না হলে এটাকে মানবেন না। 4 নাম্বার, ইউপিএসসির মূল যে ক্ষমতা, 4 নাম্বার কাজ, 323 ধারায় এই কাজটির কথা উল্লেখ আছে। কি এই কাজটি? ইউপিএসসি ইয়ারলি রিপোর্ট করবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করবেন, অর্থাৎ ইউপিএসসি 1 বছরে কি কি কাজ করেছে তার বিবরণ দিয়ে একটি রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্টটা রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। 5 নাম্বার, পার্লামেন্ট আইন পাশ করে যেসব অতিরিক্ত দায়িত্ব ইউপিএসসি কে দেবে, সেই সমস্ত দায়িত্ব ইউপিএসসি পালন করবে। এবার ইউপিএসসি কে গঠনের ক্ষেত্রে ইউপিএসসির কার্যাবলী যেভাবে আলোচনা আমি করলাম, এগুলির অর্থাৎ ইউপিএসসির উপরে কতগুলি সীমাবদ্ধতা আছে। ইউপিএসসির গঠনে, ইউপিএসসির ভূমিকা পালনের যে সীমাবদ্ধতা, সেগুলি হলো: 1 নাম্বার, দেখো, ইউপিএসসি যে পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে এবং রাষ্ট্রপতির কাছে, সেই সব পরামর্শ মানা না মানা কেন্দ্রীয় সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। তাহলে এক্ষেত্রে ইউপিএসসির কাজের সফলতা নাও আসতে পারে, তার কাজের উদ্দেশ্য, তার কাজের কোনো মূল্যই থাকছে না। 2, অস্থায়ী চাকরি নিয়োগের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের আছে। তাহলে অস্থায়ী চাকরি নিয়োগের ক্ষেত্রে ইউপিএসসি কে আলোচনা করা হচ্ছে না, এটা ইউপিএসসির একটা দায়িত্ব যে দক্ষ সরকারি কর্মচারী, বেসামরিক কর্মচারী নিয়োগ করবে, এটা ইউপিএসসির দায়িত্ব। তাহলে সেই দায়িত্ব কিন্তু পালন করতে ইউপিএসসি পাচ্ছে না, তার কারণ তোমার বেসরকারি ভাবে তোমার
বেসরকারি না, অস্থায়ীভাবে কেন্দ্রীয় সরকার কর্মচারী নিয়োগ করছে। এখানে ইউপিএসসির কোনো দায়িত্ব থাকছে না, তাই ইউপিএসসি কাজে সীমাবদ্ধতা এটা। 3 নাম্বার, ইউপিএসসি যে রিপোর্ট, বার্ষিক রিপোর্ট পেশ করবে, এটা কতদিনের মধ্যে পেশ করবে সেই নির্দিষ্ট সময়সীমা কিন্তু নেই। তাহলে এক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নাই বলে এক্ষেত্রে তোমার ইউপিএসসি তার কাজে শিথিলতা আনতে পারে, দেরি করতে পারে, দেরি হতে পারে, এটা কিন্তু এটা প্রাসঙ্গিক নয়। 4 নাম্বার, কোন কোন ক্ষেত্রে ইউপিএসসি পরামর্শ দেবে সে বিষয়ে প্রেসিডেন্ট নিয়ম তৈরি করবে। কোন কোন বিষয়গুলো সম্পর্কে ইউপিএসসির যারা মেম্বার তারা দক্ষ, তারা এক্সপার্ট, তারা কিন্তু বেশি বোঝেন, কিন্তু সেই বিষয়টা ঠিক করার দায়িত্ব ইউপিএসসির না, সেই বিষয়টা দায়িত্ব অনভিজ্ঞ প্রেসিডেন্টের দায়িত্ব। আর এখানে প্রেসিডেন্ট কিন্তু মন্ত্রিসভার পরামর্শ মেনেই এই দায়িত্ব পালন করেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে প্রভাব প্রতিপত্তি সেটা কিন্তু কার্যকরী হয়। 5 নাম্বার, দেখো কমিশনের একটা কি বলবো গঠন চেঞ্জ করতে পারে। কমিশনের সদস্য সংখ্যা ঠিক করবেন রাষ্ট্রপতি, আমরা বলছি, কিন্তু এখানে যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের প্রধানমন্ত্রী হন, তাহলে প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী ইউপিএসসির সদস্য সংখ্যা নির্ধারিত হয়। প্রধানমন্ত্রী একটা রাজনৈতিক পদ, রাজনৈতিক প্রতিনিধি, ভারতের গণতন্ত্রের সরকারের মূল ক্ষমতার অধিকারী। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি সরকার ইউপিএসসির সদস্য সংখ্যা চেঞ্জ করার ব্যাপারে এখানে রাজনৈতিক প্রভাব রয়েছে। আর পার্লামেন্ট আইন তৈরি করে ইউপিএসসির গঠনের পরিবর্তন করতে পারবে, একথা সংবিধানে উল্লেখ আছে। তাই আমরা দেখতে পেয়েছি যে 1956 সালে 7ম সংশোধনের মাধ্যমে ইউপিএসসির ভূমিকা নিয়ে পরিবর্তন এনেছে। 1963 সালে 5th কনস্টিটিউশন সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন, 1972 সালে 28তম সংবিধান সংশোধনের মাধ্যমে ইউপিএসসির ভূমিকা গঠনে পরিবর্তন এসছে, 1976 সালে 42তম। তাহলে বিভিন্ন সময়ে সংবিধান সংশোধন করে ইউপিএসসির ভূমিকার ক্ষেত্রে পরিবর্তন এটা লক্ষ্য করা যায়। পার্লামেন্ট অর্থাৎ নিম্নকক্ষ, লোকসভাতে যে দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলের কর্তৃত্ব ইউপিএসসির উপরে রয়েছে। যাই হোক, ইউপিএসসিকে আমরা নখ দন্তহীন আমরা বলতে পারি। হ্যাঁ, নখ দন্তহীন একটা কি বলবো সংস্থা। এর মানে এর নখ আছে, এর দাঁত আছে, হ্যাঁ, এর একটা ভূমিকা স্বতন্ত্র আছে। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে গভর্নমেন্টের নিয়ন্ত্রণ ইউপিএসসির উপরে লক্ষ্য করা যায়। যদি গভর্নমেন্ট সরকারি দল সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ইউপিএসসি কে নিয়ন্ত্রণ করে, তাহলে ভারতবর্ষের গণতন্ত্র, ডেমোক্রেসি দুর্বল হবে। আর যদি ইউপিএসসি কে তোমার মানে কি বলবো নিরপেক্ষভাবে কাজ করতে দেয়, স্বাধীনভাবে কাজ করতে দেয়, তাহলে ভারতবর্ষের গণতন্ত্র মজবুত হবে। এছাড়া ইউপিএসসি যারা সদস্য রয়েছেন তাদের প্রত্যেককেই চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন সদস্যকে সৎ হতে হবে, অনেস্টি থাকতে হবে। এই অনেস্টি যদি না থাকে, তারা অর্থ নিয়ে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে তারা ঘুষ নিয়ে যদি পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার বিভিন্ন বিষয়ে তথ্য ফাঁস করে দেয়, তাহলে যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাবে না কেন্দ্রীয় সরকারের। তাই ইউপিএসসি কে হতে হবে সৎ, ইউপিএসসি কে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে ভূমিকা পালন করতে হবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।